নমস্কার সকলকে এন্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে আমাদের যে আলোচনা তার টপিক হচ্ছে দুই ধাপের ডিজিটাল আদমশুমারি ও কাস্ট আদমশুমারি 2027, ডিজিটাল সেন্সাস এন্ড কাস্ট সেন্সাস এন্ড সেন্সাস অফ 2027। একটা বহু প্রতীক্ষিত এবং লং পেন্ডিং বিষয়। এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 2021-এ, কিন্তু তোমরা জানো ওই সময় কোভিড এর কারণে মেনলি এটা ডিলে হয় এবং ডিলে দিতে হতে 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 7 বছর পিছিয়ে আমরা গেছি। 2027-এ আলটিমেটলি কিন্তু এই কাস্ট সেন্সাস অ্যাজ ওয়েল অ্যাজ সেন্সাস হতে চলেছে। ঠিক আছে, একটু ওকে, তো চলো আজকে আমাদের পুরো আলোচনাটা এটা ফোকাস থাকবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক সমস্ত ক্ষেত্রে আমাদের জানার জন্য, নলেজ বৃদ্ধি করার জন্য এবং কম্পিটিটিভ এক্সাম পার্সপেক্টিভে। তো আজকে আমাদের যদি আমরা দেখি যে সরকার কি করতে চলেছে, সরকার জাতি গণনা করতে চলেছে। দ্বিপর্যায়ের ডিজিটাল আদমশুমারি 2027 অনুমোদন রিসেন্টলি কিন্তু সরকার করেছে, মানে ফাইনালি সরকারের তরফ থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যে না, এবারে সেন্সাস হবে এবং শুধু সেন্সাস না, তার সাথে সাথে কাস্ট সেন্সাস হবে এবং এটা দুটো পর্যায়ে হবে এবং এটা ডিজিটাল মোডে হবে। দেখো এতগুলো জিনিস কিন্তু এই বিষয় এখানে কিন্তু লুকিয়ে আছে। কি কি আছে যদি আমরা দেখি, প্রথম হচ্ছে আদমশুমারি 2027। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, মানে সেন্সাস হতে চলেছে, সেন্সাস হবে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। কত? সেন্সাস 2027 ফার্স্ট। সেকেন্ড, জাতি গণনা কাস্ট সেন্সাস, কাস্ট সেন্সাস হবে। নেক্সট, দ্বিপর্যায়ের টু স্টেপ এন্ড দি ফার্স্ট ওয়ান। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিজিটাল সেন্সাস। এই চারটে জিনিস কিন্তু আমরা জাস্ট এই হেডিং থেকে পেলাম এবং এটার জন্য সরকারের তরফ থেকে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়ে গেছে। যদি আমরা দেখে নিই কি কি বলা হয়েছে সরকারের তরফ থেকে। রিসেন্টলি কেন্দ্রীয় সরকার বলেছে যে 2027 সালের জনসংখ্যা গণনা ডিজিটাল পদ্ধতিতে হবে। ইট উইল বি ডান ইন ডিজিটাল মোড, মানে এরপর বাড়ি বাড়ি গিয়ে খাতায় কলমে ডেটা তোলা হবে না। এরপর বাড়ি বাড়ি যারা যাবেন, যাদেরকে আমরা এনুমারেটর বলি, তারা ট্যাব, মোবাইল এই সমস্ততে ডেটা নথিভুক্ত করবে। আর শুধু তারা নয়, পারলে আপনারা সিটিজেনরা আমরা সরাসরি কিন্তু পোর্টালে গিয়ে আমাদের ডেটা নথিভুক্ত করতে পারি। দুটি ধাপে হবে এবং এর জন্য অনুমোদন সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। এতে বর্ণ গণনাকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, কাস্ট সেন্সাসকেও কিন্তু ইনক্লুড করা হয়েছে। আমরা জানি যে লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে। 2011 সালে সেন্সাস ডেটাকে নিয়ে আমরা মডিফাই করে নিই। তবে এই যে কাস্ট সেন্সাস, বর্ণ গণনা, এইটা কিন্তু লাস্ট হয়েছিল 1931 ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড এবং তারপরে কিন্তু আর কাস্ট সেন্সাস হয়নি। তো 2011 সালে যেটা হয়েছিল দ্যাট ওয়াজ অনলি সেন্সাস, শুধু আদমশুমারি হয়েছিল, কিন্তু এবারে কিন্তু কাস্ট সেন্সাসকেও ইনক্লুড করা হচ্ছে। 30 এপ্রিল 2025 তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা কিন্তু বলেছে যে আসন্ন যে জনসংখ্যা গণনা হবে সেখানে কাস্ট সেন্সাসকে ইনক্লুড করা হবে। এবং যদি আমরা দেখি যে সর্বশেষ দেশব্যাপী দশবার্ষিক, মানে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়। আদমশুমারি 2011 সালে পরিচালিত হয়েছিল। 2020 থেকে শুরু হয়ে 2021-এ ডেটা পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় দাঁড়িয়ে আমরা জানি যে কোভিড এর কারণে কিন্তু এই কাজটি অসম্পূর্ণ বা কাজটি করা হয়নি। ঠিক আছে, 2027 সালে জনসংখ্যা শুমারি সময়কাল কি, সময় কি বলা হয়েছে দেখা যাক যে কবে এই সেন্সাস হবে, কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, রেফারেন্স ডেট কি হবে, এই বিষয়ে কি বলা হয়েছে সরকারের তরফ থেকে দেখা যাক। যে 2011 সালে যে সেন্সাস হয়েছিল ঠিক তেমন ভাবেই
দুটো ধাপে এবারেও কিন্তু 2027 সালের সেন্সাসও কিন্তু দুটো ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে ঘর তালিকাভুক্ত করা হবে, মানে হাউস ইনক্লুশন হবে, এবং দ্বিতীয় ধাপে জাতি সহ জনসংখ্যা গণনা অন্তর্ভুক্ত করা হবে। মানে ফার্স্টে গিয়ে যে কত হাউস আছে সেগুলোকে কাউন্ট করা হবে, তারপর এক একটা হাউসে কতজন করে মেম্বার আছে এবং তাদের কাস্ট, সাথে সাথে তাদের কাস্টও কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। তো এই দুটো ধাপে কিন্তু মেনলি আমাদের জনগণনাটা হবে। এই সেম দুটো ধাপে জনগণনা কিন্তু 2011 সালেও হয়েছিল। কেন্দ্রীয় সরকার 2025 সালের জুনের শেষের দিকে প্রথম এবং দ্বিতীয় ধাপের সময়সূচি প্রকাশ করবে। মনে করা হচ্ছে যে আগামী 16 জুন হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গেজেট নোটিফিকেশন হতে পারে এই জনগণনার জন্য, দেখা যাক। তো মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছে যে জুনের শেষে, এই জুন মাস চলছে, জুনের শেষে 16 জুন এই ডেটটাকে অনেকে বলছে যে হয়তো এই দিনই গেজেট নোটিফিকেশনটা হতে পারে। দেশের তুষার আছে। এবার রেফারেন্স ডেট। রেফারেন্স ডেট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। রেফারেন্স ডেট কি? হোয়াট ইজ রেফারেন্স ডেট? রেফারেন্স ডেট আমরা জানি। হোয়াট ইজ রেফারেন্স? রেফারেন্স মানে হচ্ছে যে যে দিনটা অবধি সেন্সাস হচ্ছে, পপুলেশন কাউন্ট হচ্ছে, সেই দিনটাকে আমরা রেফারেন্স ডেট বলে থাকি। মানে অমুক মাসের অমুক মাস অবধি কোন ভারতের জনসংখ্যা এত, তো অমুক ওই পার্টিকুলার ডেটটা কত, সেইটাকে রেফারেন্স ডেট বলা হচ্ছে। এখানে দেখো বলা হচ্ছে যে দেশের তুষারাবৃত অঞ্চলগুলিতে আদমশুমারি শুরু হবে, ঠিক আছে? দেশের তুষারাবৃত অঞ্চল এবং নর্মাল যে সমস্ত অঞ্চল, এই দুটোতে রেফারেন্স ডেটটা ডিফার করছে। যেমন ধরো উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এর কেন্দ্রশাসিত অঞ্চলের তুষারাবৃত অঞ্চল এবং সম্পূর্ণ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে আদমশুমারি শুরু হবে 1 অক্টোবর 2026 থেকে। আর দেশের বাকি অংশের জন্য আদমশুমারি শুরু হবে 1 মার্চ 2027 থেকে। ল্যাঙ্গুয়েজটা একটু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, ধরে নাও এই জুন মাসের শেষে নোটিফিকেশন হলো, টিম যা এনুমারেটর, যারা বাড়ি বাড়ি গিয়ে এই ডেটাগুলো বা তথ্যগুলো তুলবে ট্যাবলেট অথবা মোবাইলের মাধ্যমে, সেই সমস্ত দিদিরা বা যারা যারা এনুমারেটররা 1 এপ্রিল 2026 থেকে এই কাজটা ফিল্ডে শুরু হবে। এবারে 2000 মানে জনসংখ্যা গণনাটা হুট করে হয়ে গেল যে 1 মাসের মধ্যে কমপ্লিট হবে না, ইট উইল টেক টাইম। 1 এপ্রিল 2026 থেকে জনগণনা শুরু হবে। আমরা জানি যে বরফাবৃত যে সমস্ত অঞ্চল, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর এরিয়ার যে সমস্ত স্নোফিল্ড এরিয়া আছে, সেই সমস্ত জায়গাগুলোতে শীতকালে বেসিক্যালি কোনো কাজ করা যায় না, প্রচুর স্নোফল হয়, টেম্পারেচার বেশি থাকে। সেই কারণে এই সমস্ত মানে জায়গাগুলোর ক্ষেত্রে একটা ডেট ধার্য করা হয়েছে, দ্যাট ইজ 1 October 2026. That is the reference date for this area. Snow field area of Uttarakhand, Himachal Pradesh, Jammu and Kashmir এর জন্য রেফারেন্স ডেট 1 অক্টোবর 2026। মানেটা কি? মানেটা হচ্ছে এই সমস্ত এরিয়ার জন্য 1 অক্টোবর 2026 অবধি জনসংখ্যাকে কাউন্ট করা হবে, কারণ তারপরে যে পোর্শনটা সেটা পুরো শীতকাল, সেই জায়গায় যাওয়া যাবে না। বাকি এই এরিয়াগুলো ছাড়া ভারতের প্রত্যেকটি বাকি অঞ্চলে কিন্তু 1 মার্চ 2027 হবে রেফারেন্স ডেট। মানে ধরে নাও আমি যদি এই 3টে বরফাবৃত অঞ্চল আর সম্পূর্ণ লাদাখ, মানে তোমাকে যদি জিজ্ঞেস করে যে লাদাখের ক্ষেত্রে পুরো ভারতের এই সমস্ত এরিয়ার ক্ষেত্রে জনসংখ্যা গণনা শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে, লাদাখের ক্ষেত্রে যে পপুলেশনটা আমরা পাবো, বলা হবে যে লাদাখের পপুলেশন ফর এক্সাম্পল ধরে নাও 1 লাখ টিল 1 অক্টোবর 2026, কিন্তু সেইখানে যদি দিল্লির ধরা হয় তাহলে দিল্লির ক্ষেত্রে বক্তব্যটা হবে যে দিল্লির পপুলেশন হচ্ছে 1 লাখ টিল 1 মার্চ 2027। তাহলে লাদাখ এবং এই সমস্ত 3টে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে
রেফারেন্স ডেট ডিফারেন্ট এবং বাকি দেশের বাকি অংশের জন্য রেফারেন্স ডেট ইজ ডিফারেন্ট, বাট শুরু হচ্ছে 1 মার্চ 2027 অবধি। 1 এপ্রিল 2026 থেকে ওভারঅলটা শুরু হচ্ছে। যদি দেখে নিই ইন্ডিয়াস নেক্সট সেন্সাস scheduled for 2027, India will conduct its first nation-wide population census after a 16-year gap. This census will commence on April 1, 2026। এবার দেখো ইংলিশতে ভাষাটা অনেক ক্লিয়ার হবে, এবং and concluded by February 28, 2027। মানে এনুমারেটররা ফিল্ডে নামবেন 1 এপ্রিল 2026 থেকে এবং তাদেরকে কমপ্লিট করতে হবে 28 ফেব্রুয়ারি 2027 এর মধ্যে, with March 1st, 2027 as the reference date for most of the country places. It marks the first digital census and the first post-independence census to include caste enumeration। কারণ আমরা দেখলাম যে শেষ কাস্ট সেন্সাস হচ্ছে 1931 সালে, তাহলে it will be the first caste census after independence। ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম জাতিগত জনগণনা কিন্তু এই বছর 2027 প্রথম হতে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে আদমশুমারি করা হবে, দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এইবারের সেন্সাসে, কারণ 2027 সালে দেশের জনগণনা প্রথমবারের জন্য ডিজিটাল পদ্ধতিতে হতে চলেছে। এক্ষেত্রে যেটা বলছি, একটা পার্টিকুলার আদমশুমারি পোর্টাল, আদমশুমারি মিন্স হচ্ছে সেন্সাস, সেন্সাস পোর্টাল থাকবে যেই পোর্টালে প্রত্যেকটা সেন্সাস ডেটা সংরক্ষিত করা হবে। আদমশুমারি গণনাকারী মানে যিনি এনিউমারেটর থাকবেন, তিনি ঘরে ঘরে গিয়ে পোর্টালের সাথে লিংকড ট্যাবলেট অথবা স্মার্টফোনে ডেটা তুলে আনবেন, ঠিক আছে। এবার দেখো জনগণনা পোর্টাল যেটা থাকবে সেখানে আমি তুমি মানে আমরা যারা সিটিজেন তারা মানে ডাইরেক্ট গিয়ে পোর্টালে নিজেদের ডেটা ফিল আপ করতে পারি। সেক্ষেত্রে যখনই আমরা পোর্টালে নিজেদের ডেটা ফিল আপ করবো তখন একটা ইউনিক আইডি, একটা অনন্য আইডি তৈরি হবে। সেই অনন্য আইডিটা আমাদের প্রিজার্ভ করতে হবে। পরবর্তীকালে যখন এনুমারেটররা আমাদের বাড়িতে আসবে তখন ওনাদেরকে এই ইউনিক আইডিটা শেয়ার করে দিলেই ওনাদের আর আলাদা করে আমাদের ডেটাটা ফিল আপ করতে হবে না, অটোমেটিক্যালি ইউনিক আইডিটা দিলে ডেটাটা ফেচ করে নেবে। এই যে ইউনিক আইডিটা, সেটা যে ব্যক্তি পোর্টালেটার ডেটা দেবে তিনি যে মোবাইল নাম্বার দেবে সেই মোবাইলে প্রোভাইড করা হবে। আদমশুমারি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিটি ঘর তালিকাভুক্ত পর্যায়ে আদমশুমারির জনগণনার সাথে পরিচয়পত্রটি ভাগ করে নিতে হবে। মানে আমরা যেমন বললাম যে দুটো স্টেপে হবে, ফার্স্ট স্টেপ হাউস ইনক্লুশন হবে আর সেকেন্ড স্টেপে ইচ হাউসে ইন্ডিভিজুয়ালদের কাস্ট এবং ডেটা সংগ্রহ করা হবে। কেউ যদি অনলাইন পোর্টালে নিজেদের ডেটা ফিল আপ করো, মোবাইলে যখন ইউনিক আইডি আসবে, ফার্স্ট স্টেপে যখন বাড়ি ইনক্লুশন হবে, হাউসহোল্ড ইনক্লুশন হবে, সেই সময় এনুমারেটরদের সাথে আমাদের ইউনিক আইডিটা শেয়ার করে দিলে তারা ডেটা ফেচ করে নেবে। সো কি ফ্যাক্টরস বা কি ফিচারস যদি আমরা দেখি 2027 এর সেন্সাসে, তাহলে অবশ্যই দি ফার্স্ট ওয়ান ইজ ডিজিটাল ফরম্যাট। প্রথমবারের জন্য ডিজিটাল ফরম্যাটে ডেটা কালেকশন করা হবে, এটা ভারতীয় হিস্ট্রিতে প্রথমবার। কাস্ট এনুমারেশন, সেকেন্ড ইন দ্য হিস্ট্রি, ফার্স্ট আফটার ইন্ডিপেন্ডেন্স ভারতে কাস্ট বেস সেন্সাস কিন্তু কালেকশন হবে। দুটো ফেজে হবে, টু ফেজ। প্রথমে হাউস লিস্টিং হবে আর সেকেন্ড ফেজে পপুলেশন এনুমারেশন অ্যাজ ওয়েল অ্যাজ কাস্ট এনুমারেশন হবে। আর লাস্ট হচ্ছে স্পেশাল ডেট, যে লাদাখ এন্ড দি হিমালয়ান রিজিয়নস অফ উত্তরাখণ্ড, জম্মু এন্ড কাশ্মীর এবং হিমাচল প্রদেশের জন্য কিন্তু রেফারেন্স ডেটটা ডিফারেন্ট, দ্যাট ইজ 1st of October 2026। ভারতবর্ষের জনগণনা নিয়ে এবার একটু আমরা হিস্ট্রি দেখে নিই। এটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে এই বছরের জনগণনা, মানে 2027 যে জনগণনাটা হতে চলেছে সেটা। কিন্তু হিস্ট্রি, হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সেন্সাস, এই পোর্শনটা দিয়ে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথমবারের জন্য গভর্নর জেনারেল লর্ড মায়ো তার সময় প্রথম ভারতে জনগণনা বা আদমশুমারি বা সেন্সাস পরিচালিত হয়েছিল কোন সালে?
1872 সালে, বাট ইট ওয়াজ নন সিনক্রোনাস। এই ওয়ার্ডটা ইউজ করা হয়, নন সিনক্রোনাস। কেন? কারণ একটা পার্টিকুলার পদ্ধতি মেনে একসাথে কোনো রকম জনগণনা হয়নি। এটা ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন সময় একটা জনগণনা করা হয়েছিল। তবে যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম ভারতের যদি জনগণনা কবে হয়েছিল, সেটা লর্ড মায়োর সময় 1972 সালে। এবার যদি আমরা বলি যে প্রথম সিনক্রোনাস বা পরিচালিতভাবে বা পরিকল্পিতভাবে সেন্সাস হয়েছিল লর্ড রিপনের সময়। কোন বছর? 1881 সালে। ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিপন। 1881 সালে প্রথম একসাথে একটা সিনক্রোনাস ওয়েতে সেন্সাস হয়েছিল। তাহলে দুটো প্রশ্ন, যদি বলা হয় প্রথম সিনক্রোনাস তাহলে 1881 হবে, বাট যদি ফার্স্ট সেন্সাস জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু 1872টাই তোমাদের টিক করে আসতে হবে। এই প্রশ্ন দুটো ভীষণ দেয়। আদমশুমারির জন্য আইন প্রণয়ন, হোয়াট আর দ্য রিলেটেড অ্যাক্ট উইথ দিস সেন্সাস। ভারতে সেন্সাসের জন্য পার্টিকুলারলি 1948 এ একটা অ্যাক্ট চালু করা হয়েছিল, দ্যাট ইজ দি সেন্সাস অ্যাক্ট 1948। এবং দি সেন্সাস অ্যাক্ট 1948 এবং অ্যাজ পার দিস অ্যাক্ট প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আদমশুমারি বা জনগণনা পরিচালিত করতে হয়। আদমশুমারি জনগণনা কে পরিচালনা করেন? রেজিস্ট্রার জেনারেল সেন্সাস কমিশন। রেজিস্ট্রার জেনারেল সেন্সাস কমিশনারের দ্বারা কিন্তু এই আদমশুমারি পরিচালিত হয় এবং ইট কামস আন্ডার দি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ঠিক আছে? তাহলে আদমশুমারি যদি আমরা বলো তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে সেন্সাস কমিশনারের কার্যালয় রেজিস্ট্রার জেনারেল যিনি থাকেন তিনি কিন্তু এই সেন্সাস কন্ডাক্ট করেন, সেন্সাস কন্ডাক্টিং অথরিটি। আদমশুমারির জন্য আইন প্রণয়ন যদি দেখি, স্বাধীনতার পর প্রথমবার 1941 সালে আমাদের ভারতবর্ষে সেন্সাস হয়। তাহলে কতগুলো আমরা মনে রাখবো? 1872, 1881, 1952 আর এর আগে 1931 and 1951। দেখো এইগুলো 1872 তে কি হয়েছিল? প্রথমবার সেন্সাস হয়েছিল, বাট দ্যাট ওয়াজ নন সিনক্রোনাস ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ লর্ড মেও। 1881 তে কি হয়েছিল? প্রথমবার সিনক্রোনাস ওয়েতে সেন্সাস হয়েছিল লর্ড রিপনের সময়। 1931 সালে প্রথম জাতিগত সেন্সাস হয়েছিল 1931 সালে। আর 1951 স্বাধীনতার পরে ভারতবর্ষে প্রথম সেন্সাস হয়েছিল 1951 সালে। 2027 সালে যে সেন্সাসটা হতে চলেছে সেটা যদি বলো যে কততম সেন্সাস, তাহলে সেটা কিন্তু 18তম সেন্সাস হবে এবং স্বাধীনতার পরে 8th সেন্সাস হবে। ঠিক আছে? মনে থাকবে? চলো আচ্ছা, এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস আমি বলে দিই যে আমরা বলেছি যে 1931 সালে প্রথম কাস্ট সেন্সাস হয়েছিল। কেন হঠাৎ করে, এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, 1902 একবার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল 1941 সালে কাস্ট সেন্সাস করার জন্য, বাট ওই সময় যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা হয়ে যায় তো সেই কাস্ট সেন্সাসটা কিন্তু পরে উইথড্র করে নেওয়া হয়েছিল। চলো লিগাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক যদি দেখি, দ্য সেন্সাস উইল বি কন্ডাক্টেড under the Census Act 1948 and Census Rule 1990। গেজেট নোটিফিকেশন যেটা বললাম যে 16ই জুন, যেটা বলা হয়েছে যে এন্ড অফ দ্য জুন ভারতীয় সরকারের তরফ থেকে একটা গেজেট নোটিফিকেশন হবে আন্ডার সেকশন 3 অফ দি সেন্সাস অ্যাক্ট এবং সেখানে ফর্মালি সেন্সাসের শিডিউলকে অ্যানাউন্স করা হবে। The upcoming census fills a gap caused by the postponement of the 2021 census due to the COVID pandemic। ঠিক আছে? এবার রাজনৈতিক প্রভাব। এবার আমরা সেন্সাস পড়লাম, 2027 এর সেন্সাস পড়লাম,
সেন্সাসের হিস্ট্রি কিছুটা জানলাম। এবার আমরা দেখে নিই যে এই সেন্সাসের জন্য অনেকগুলো জিনিস কিন্তু পেন্ডিং হয়ে আছে আমাদের ভারতবর্ষে, এবং এই সেন্সাস হলে তার পলিটিক্যাল প্রভাব কি পড়বে সেটা দুটো তিনটে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বিকজ সেটা ভীষণ ইম্পর্টেন্ট ফর কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ। প্রথম যদি দেখি রাজনৈতিক প্রভাব পড়বে, খুব ইম্পর্টেন্ট এটা, কারণ সাংবিধানিক আদেশ অনুসারে 2026 সালের পর প্রথম আদমশুমারি লোকসভা নির্বাচনী এলাকাগুলির সীমানা নির্ধারণের জন্য ব্যবহার করা যেতে পারে। এই তথ্য 2029 সালের সাধারণ যে নির্বাচনের আগে নির্বাচনী এলাকা পুনর্গঠনের ভিত্তি তৈরি করতে পারে। মানে ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সবাই একটা টার্ম শুনেছো, দ্যাট ইজ ডেলিমিটেশন। ডেলিমিটেশন ডেলিমিটেশন নিয়ে আমি আলাদা করে একটা ছোট ক্লাস করার চেষ্টা করব। হোয়াট ইজ ডেলিমিটেশন? ডেলিমিটেশন বলতে আমরা কি বুঝি? ডেলিমিটেশন মানে আমি যদি ওয়ান লাইনার দেখি, রিড্রয়িং অফ boundaries of electoral constituencies, for example Lok Sabha আর state legislative assemblies। মানে redrawing of boundaries of electoral constituency। electoral constituency মানে লোকসভা বা রাজ্য বিধানসভাগুলির যে কনস্টিটুয়েন্সি থাকে সেই কনস্টিটুয়েন্সি গুলির বাউন্ডারিকে মূল্যায়ন করে মানে চেঞ্জ করা মানে হচ্ছে ডেলিমিটেশন। ডেলিমিটেশন প্রত্যেকটি সেন্সাসের পর একটি করে ডেলিমিটেশন করা উচিত। কেন? কারণ সেন্সাসের পর আমরা 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়, সেন্সাসের পর আমরা দেখি যে পপুলেশন চেঞ্জ হচ্ছে। এবার পপুলেশন চেঞ্জ হওয়ার ফলে ডেলিমিটেশন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে কনস্টিটুয়েন্সি গুলির মধ্যে পপুলেশনের ফারাক না হয়। সেই কারণে পপুলেশন যাতে প্রত্যেকটি কনস্টিটুয়েন্সিতে একটা ইকুইভ্যালেন্ট বা সমান একটা পপুলেশন মেনটেন করা হয়। সেই কারণে ধরো ডেলিমিটেশনের পরে দেখা গেল যে দুটো কনস্টিটুয়েন্সি পাশাপাশি আছে, একটি কনস্টিটুয়েন্সিতে অনেক বেশি সেন্সাসের পর 10 বছর সেন্সাসের পরে দেখা গেল যে দুটো পাশাপাশি বিধানসভা আছে, ধরে নাও একটি বা লোকসভা আছে, একটি লোকসভায় জনসংখ্যা অনেক বেড়ে গেল, পাশের লোকসভাতে জনসংখ্যাটি কমে গেল। এই জিনিসটাকে এটা একবার সেন্সাস হলে জনগণনা হলে তবেই বোঝা যাবে। এবার এই দুটোকে এবার যদি আমাকে ইকুইভ্যালেন্ট করতে হয় তাহলে কি করতে হবে? আমার এই কনস্টিটুয়েন্সির যে বাউন্ডারি সেটাকে, যে কনস্টিটুয়েন্সি লোকসভা বেশি হয়ে গেছে লোক সংখ্যা, তার বাউন্ডারিটাকে একটু ছোট করে সেখান থেকে কিছু জনকে আমার পাশের লোকসভা কেন্দ্র মানে যেখানে লোক সংখ্যা কম আছে সেখানে শিফট করতে হবে। দ্যাট ইজ কল্ড ডেলিমিটেশন। প্রত্যেক সেন্সাসের পরে হিসাব মতো কিন্তু ডেলিমিটেশন করা উচিত। এটা হচ্ছে তোমার কি বলতো রিকোয়ারমেন্ট। আর্টিকেল 81 এবং 82 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা আছে যে প্রত্যেকটি সেন্সাসের পরে ডেলিমিটেশন করা উচিত যাতে বিধানসভা এবং লোকসভার যে কনস্টিটুয়েন্সি সেটাকে পুনর্বিন্যাস করা যেতে পারে, লোকসভা পপুলেশনে পুনর্বিন্যাস করা যেতে পারে। ডেলিমিটেশন বহুদিন ধরে বাকি আছে কারণ সেন্সাস হচ্ছিল না। তো ধরা যাচ্ছে যে 26 বিধানসভাগুলি হয়ে যাওয়ার পরে 27-এ যখন ডেলিমিটেশন হয়ে যাবে তো টার্গেট করা হচ্ছে 2029 সালে যে লোকসভা ভোটটি আছে তার আগে কারণ ডেলিমিটেশন করতে মোটামুটি মনে করা হয় 2.5 থেকে 3 বছর সময় লাগে। তো সেই সময়টা কিন্তু যথেষ্ট পাওয়া যাবে, ফলে 2029 সালে যে লোকসভা ইলেকশনটি হবে সেইটা নতুন ডেলিমিটেড কনস্টিটুয়েন্সি অনুযায়ী হবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মহিলা সংরক্ষণের উপর প্রভাব পড়বে। আমরা জানি গত বছর লোকসভাতে একটি বিল পাস হয় এবং সেখানে বলা হয় যে লোকসভাতে এবং রাজ্য বিধানসভাগুলিতে কিন্তু মহিলাদের জন্য 33% সিটকে কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু সেখানেও বলা হয়েছে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু এখন অবধি এনাক্টেড নয়। বলা হয়েছে যে 2026-এর পরে এই যে, কারণ 33% কি করে, কারণ আলটিমেটলি লাস্ট 16 বছর ধরে সেন্সাসই হয়নি। আমরা এখন জানি না যে আমাদের
পপুলেশন কত বেড়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 33% সংরক্ষণ করা পসিবল হবে না। তো সেই কারণে বলা হচ্ছে যে 2027 যখন সেন্সাস হবে তারপরে এই যে 33% সংরক্ষণ মহিলাদের জন্য এটাও কিন্তু কার্যকরী করা হবে। আমাদের 2021 সেন্সাস অনুযায়ী আমাদের পপুলেশন হচ্ছে 1.21 বিলিয়ন, কিন্তু আজকেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমি একটা ডেটা পড়িয়েছি, সেখানে বলা হয়েছে আপাতত দেখা গেছে রিসেন্টলি একটা রিপোর্টে দেখা গেছে যে বর্তমানে ভারতের পপুলেশন হচ্ছে 1.46 বিলিয়ন এবং বর্তমানে দাঁড়িয়ে ভারতবর্ষ ইজ দি হাইয়েস্ট পপুলেটেড কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, যেখানে চায়নার পপুলেশন হচ্ছে 1.41 বিলিয়ন। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পপুলেশন অনেকটাই বেড়েছে, যেটা কিনা আমরা জানি না, আমাদের কাছে সায়েন্টিফিক ডেটা নেই। হ্যাঁ, তো সেই কারণে ডেলিমিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ 33% ওমেন রিজার্ভেশন দুটোই কিন্তু কার্যকর করা যাবে আফটার সেন্সাস। এবং এইটা জাস্ট ফর এক্সাম্পল, আমরা জানি যে 3-4 বছর আগে যখন সেন্সাস হবে বলে একটা রব উঠেছিল কোভিডের জাস্ট পরে, সেই সময় সরকার এনপিআর এর সম্পর্কে বলেছিল যে এনপিআর আগে করা হবে। এনপিআর হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, তারপরে সেন্সাস হবে। কিন্তু আপাতত এখনো অবধি কোন রকম আপডেট কিন্তু এই জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের সম্পর্কে নেই। 2003 সালের নাগরিকত্ব বিধি অনুসারে যদি দেখো যে এনপিআর হচ্ছে ভারতীয় যে নাগরিকত্ব ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন সংকলনের জন্য প্রথম পদক্ষেপ, কিন্তু এই এনপিআর এর কোনো রকম উল্লেখ কিন্তু এই বছর লোকসভাতে বা পার্লামেন্টে বা আমরা কোনো রকম খবর কিন্তু শুনিনি। তো তাই ধরে নিতে পারি যে এনপিআর হয়তো এখন আপাতত সেন্সাসের আগে হবে না। ঠিক আছে, তো এইটা ছিল আমার ছোট্ট একটা ক্লাস, আমি চেষ্টা করেছি কিছুটা ডিটেলে তোমাদের জানানো। ইট ইজ এন ভেরি ইম্পর্টেন্ট টপিক সমস্ত পয়েন্ট অফ ভিউ থেকে, এবং মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, কারণ পপুলেশন জানা খুব দরকার, কারণ পপুলেশন ডেটা না থাকার ফলে সবটাই আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তো আরো যদি নিজেদের পড়াশোনা বা কম্পিটিটিভ এক্সামে নিজেদেরকে ভালো করতে হয় তাহলে তোমাদেরকে জয়েন করতে হবে আমাদের সম্পূর্ণ ব্যাচে, নোটবুকের সম্পূর্ণ ব্যাচ, এবং আই ক্যান বেট ইউ ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ উই ক্যান প্রোভাইড টু ইউ। শুধুমাত্র 200 টাকাতে 1 বছর তোমরা পড়তে পারবে। লাইভ ক্লাসের সমস্ত কিছুর হয়, আফটার লাইভ সেগুলো রেকর্ডেড ফরম্যাটে থাকে, ডিটেইলে সাবজেক্ট ওয়াইজ বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমরা ক্লাস করাই। ইভিএস এর ডেডিকেটেড 40 থেকে 50টা ক্লাস আমরা করাবো, তাহলে বুঝতেই পারছো। পিডিএফ নোট বাংলা এবং ইংলিশ দুটোতেই প্রোভাইড করা হয়, এবং যারা পুরনো নোটবুকের বিভিন্ন কোর্সে ছিলে তোমাদের যদি পুরনো কোনো কোর্সেস দরকার হয় বা ক্লাসেস দরকার হয় তো সেই ক্লাসেস গুলো আমরা কিন্তু এই ব্যাচে রেখে দিয়েছি, পুরনো কোর্সেস গুলো। ফেব্রুয়ারি 2025 আমাদের ব্যাচটা শুরু হয়েছে, এটা 2026 14 এপ্রিল অবধি কিন্তু থাকবে। মেইনলি আমরা টার্গেট করে চলছি WBCS 2024 এক্সামকে, যেহেতু আপাতত সিলেবাস পরিবর্তন হচ্ছে না, সো তারপরের ইয়ারের পরীক্ষাগুলোও কাজেতেও তোমাদের এই ব্যাচটা কাজে লাগবে। এছাড়া ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এমভিআই সমস্ত WBSSC গ্রুপ সি এবং ডি এর যে পরীক্ষা সেটার জন্য তোমরা এই ব্যাচটা অবশ্যই নিতে পারো। এবং বর্তমানে দাঁড়িয়ে আমরা দেখছি যে আমাদের বেঙ্গল থেকে প্রচুর স্টুডেন্টরা সেন্ট্রাল এসএসসি, আরআরবি, এনটিপিসি এই এক্সামগুলোকে টার্গেট করছো, কারণ এই এক্সামগুলোতে 1 বছরের মধ্যে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কোর্সের মধ্যেই ডেডিকেটেডলি এনটিপিসি আর এসএসসির জন্য ক্লাস শুরু করব ফ্রম নভেম্বর 2025। এই কোর্সেই আলাদা করে তোমাদের আর ভর্তি হতে হবে না, অন্য কোনো ব্যাচ নিতে হবে না। যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তারা নভেম্বর থেকে ক্লাসেস পাবে, যারা ভর্তি হওনি তারা এক্ষুনি এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের কোর্স লিংক দেওয়া আছে, কোর্স লিংকে ক্লিক করো, 200 টাকা পেমেন্ট করো এবং বেস্ট কোয়ালিটি ক্লাস পাও। ঠিক আছে, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। পরবর্তী এটা হচ্ছে আপাতত আমাদের ক্লাসের রুটিন। পরবর্তী যে টপিকে আমি তোমাদেরকে পড়াতে চলেছি সেটা হচ্ছে ডেলিমিটেশন, সেটা নিয়ে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আমি আনছি। যেহেতু আমার মনে হলো যে সেন্সাসটা আগে পড়িয়ে নি, এবং সেন্সাসের সাথে যেহেতু ডেলিমিটেশনটা যুক্ত থাকবে, তো মাই নেক্সট টপিক উইল বি ডেলিমিটেশন। ঠিক আছে,
থ্যাংক ইউ টু এভরিওয়ান। এবং এটার পিডিএফ আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার, সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং যদি আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস রোজ করতে চাও তাহলে এই ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যে 9টায় চলে আসবে, আমি লাইভ থাকি ফর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। বাই, ভালো থেকো অ্যান্ড হ্যাপি লার্নিং।